এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা যে এই ক্লাসটা নিব সেটা হচ্ছে অবিলম্বের ম্যাথগুলো। আমাদের বাকি ছিল কিছু ম্যাথ, সেই ম্যাথগুলো করব। তো তারই ধারাবাহিকতায় আমি এখানে ৬টা ম্যাথ লিখে রাখছি। যদি আমি একটু আগের পেজে যাইতাম, এখানে এই ৬টা ম্যাথ করলে আমাদের 9.8 রূপন্তী প্রকাশনী শেষ হয়ে যাবে। তো সেটা করার উদ্দেশ্যে আমি আজকে আসছি। তো এখানে প্রথম ম্যাথটা আমি এখানে নিয়ে আসছি। প্রথম ম্যাথটা যা বলতে চাইছে সেটা হচ্ছে y সমান x³ মাইনাস 3x প্লাস 2, এটা একটা বক্ররেখারও বলছে। তো স্বাভাবিকভাবে তোমার মনে প্রশ্ন আসতে পারে, হুট করে এটার নাম কেন বক্ররেখা হলো? এর কারণ হচ্ছে আমরা সরলরেখার যে সমীকরণ জানি সেটা হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। এটা একটা সরলরেখার সমীকরণ, এবং যেহেতু এটা সরলরেখা তার মানে হচ্ছে এটা সরল পথে চলবে, চলার পথে দিক পরিবর্তন করবে না। কেন এটা সরলরেখা হলো? এর কারণ হচ্ছে ভেরিয়েবলের পাওয়ার হচ্ছে 1, এই কারণে এটা একটা সরলরেখা হচ্ছে। তা আমরা দেখতে পাচ্ছি যদি মোর দ্যান 1 ভেরিয়েবল হয়, আবার বলছি সরি, মোর দ্যান 1 হয় ভেরিয়েবলের পাওয়ার, দ্যাট ইজ মোর দ্যান 1, যদি ভেরিয়েবলের পাওয়ার মোর দ্যান 1 হয়, তাহলে ভেরিয়েবলের পাওয়ার, তাহলে ওইটা আর সরলরেখা থাকে না, বরং ওইটা হয়ে যায় একটা বক্ররেখা। ঠিক আছে? তাহলে এটা বলছে এটা একটা বক্ররেখা। এই যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা দ্বারা একটা বক্ররেখা বোঝাবে, মানে আঁকাবাঁকা কিছু একটা বোঝাবে। তাহলে বলছে এই বক্ররেখার যে সমস্ত বিন্দুতে, অর্থাৎ যেখানে স্পর্শকগুলি এক্স অক্ষের সমান্তরাল, আবার বলছি যে সমস্ত বিন্দুতে স্পর্শকগুলি এক্স অক্ষের সমান্তরাল, অর্থাৎ এরকম কিছু স্পর্শক আছে যারা এক্স অক্ষের সমান্তরাল, তাদের স্থানাঙ্ক নির্ণয় করতে। তো এই অঙ্কটা হাতে কলমে করা যায়। হাতে কলমে করার আগে আমি একটা ফিল নিতে চাই। ফিল নিতে চাই মানে হচ্ছে আমি একটু বুঝতে চাই আসলে কি বুঝাই, এবং এটাকেই আমি ওখানে স্ক্রিনশট দিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার এই যে গ্রাফটা আমরা রাখছি, এই যে দেখো এখানে আমি ক্লিক করছি, অর্থাৎ এই যে y ইকুয়ালস টু x³ মাইনাস 3x প্লাস 2, এটার যে গ্রাফ, সেটার গ্রাফ হচ্ছে অনেকটা দেখতে এরকম। তো এটা হাতে কলমে আমরা আঁকতে পারি এই গ্রাফটা। তো তোমাদের পরীক্ষার খাতায় এটা আঁকতে হয় না। তোমার প্রশ্ন আসতে পারে এরকম গ্রাফ কিভাবে আঁকা যায়, সেটা নিয়ে আমি একদম শেষের দিকে আলোচনা করব। তো এখন হচ্ছে আসলে দেখতে হবে এখানে কোথায় কোথায় আমরা স্পর্শক আঁকতে পারি। এখন তোমার কাছে মনে হতে পারে যে এখানে কোথায় কোথায় স্পর্শক আঁকতে পারি, তো এটাকেই আমি যেহেতু আমি আরেকটু বুঝাতে চাই লিখে, এই কারণে এটাকে স্ক্রিনশট দিয়ে আমার বোর্ডে নিয়ে গেছি। আমরা তাহলে এই চিত্রটা কিসের? এই যে দেখো এটা যে একটা বক্ররেখা, এই চিত্রটা কিসের চিত্র? এই যে লালটা, এটা হচ্ছে জাস্ট y ইকুয়ালস টু x³ মাইনাস 3ax প্লাস 2 এর চিত্র। আমি কিন্তু বলছি এটা করা লাগবে না পরীক্ষার খাতায়, আমি যেটা লাস্টে করবো সেটা। আমি জাস্ট এখানে ফিল নেওয়ার জন্য তোমাকে বলছি যে আসলে অঙ্কটা এরকম। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি দেখো তোমরা একটু ফিল করো, আমি x অক্ষের সমান্তরাল একটা স্পর্শক নিতে চাই। মনে করো এটা যদি নিতাম, আমি দাবি করতাম এটা x অক্ষের সমান্তরাল, তোমরা বলে এটা x অক্ষের সমান্তরাল হতো না, কারণ এটা হচ্ছে আমার x অ্যাক্সিস, তোমরা জানো এটা হচ্ছে আমার x অ্যাক্সিস। আমি যদি একটু লিখতে চাই যে এটা হচ্ছে আমার x অ্যাক্সিস এবং এটা হচ্ছে আমার y অ্যাক্সিস, তাই না? তাহলে এটা কোনোদিনও x অক্ষের সমান্তরাল হবে না। তাহলে আমরা স্পষ্টতই বুঝে গেলাম এইটা x অক্ষের সমান্তরাল হবে না। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তাহলে x অক্ষের সমান্তরাল কে কে হতে পারে? দেখো আমি যদি তোমাদেরকে বলি এটা কি x অক্ষের সমান্তরাল, তোমরা কিন্তু অবশ্যই বলবা ইয়েস x অক্ষের সমান্তরাল, বাট এটা স্পর্শক না, তাই না? তোমরা এবার দেখো এটা কি x অক্ষের সমান্তরাল? সমান্তরাল, কিন্তু এটা স্পর্শক না। আবার বলছি এটা কি x অক্ষের সমান্তরাল? ইয়েস সমান্তরাল, কিন্তু এটা স্পর্শক না, কারণ এটা হচ্ছে ছেদ করলো, তাই না? কিন্তু আমাকে লাগবে কি x অক্ষের সমান্তরাল। এখন তোমরা এই চিত্র থেকে তুমি ফিল নিয়ে বলো তো x অক্ষের সমান্তরাল এবং শুধুমাত্র স্পর্শ করবে সেটা কোনটা? সেটা এরকম হবে না। তোমরা বলো তো এটা একটা স্পর্শক হতে পারে কিনা যেটা x অক্ষের সমান্তরাল? আরেকটা স্পর্শক এটা হতে পারে কিনা যেটা x অক্ষের সমান্তরাল? বলো তো বুঝছো কিনা? বলো তো বুঝছো কিনা? জাস্ট তাহলে তুমি যদি চিত্র আঁকতে পারতা, তাহলে এই যেরকম বুঝে যাইতা। এবং দেখো এই সফটওয়্যারটা যদি তোমার পরীক্ষার খাতায় থাকতো তাহলে তো তুমি অটোমেটিক বলে দিতে পারতা। এবং এই যে দেখো যেই বিন্দুতে স্পর্শ করছে, আমি যদি লাল কালি দিয়ে না অন্য একটা কালি দিয়ে নিয়ে আসি, অর্থাৎ হলুদ কালি, তাহলে আচ্ছা, আমি হলুদ কালি দেখতে পাচ্ছি না। ধরো এই কালিটা নিয়ে আসতাম, এই কালির নাম কি? এই কালির নাম তো আমি জানি না, অন্য কালি নিয়ে আসি, এই যে এটা। ধরো এই যে, সরি, এটা কিন্তু এখানে স্পর্শ করলো, তাই না? অর্থাৎ এটা একটা স্পর্শ বিন্দু, আর এটাকে বলা হবে একটা স্পর্শ বিন্দু। তাহলে স্পর্শক যেখানে আসলে স্পর্শ করে সেটাকে বলা হয় স্পর্শক বিন্দু। তাহলে এই বিন্দুতে, এই বিন্দুর স্থানাঙ্কগুলোই চাইছে। দেখো ওটা বলে দিয়েছে যে যে সমস্ত বিন্দুতে স্পর্শকগুলি, অর্থাৎ স্পর্শ বিন্দু চাইছে, তাহলে স্পর্শ বিন্দু দুটা পাইলাম, যারা যেখানে স্পর্শকগুলি এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে, তাহলে তাদের স্থানাঙ্ক দেখো এখানে কিন্তু অটোমেটিক বের করা, -1 আর 4, এখানে হচ্ছে 1 আর 0। কিন্তু দেখো এত সহজ না তো, এটা তো তোমার সফটওয়্যারের মাধ্যমে করেছি, একটা অ্যাপস এর মাধ্যমে করেছি, তাই না? কিন্তু এটা তোমাকে হাতে কলমে করতে হবে। তো আমি আসলে ফিলটা নেওয়ার জন্য তোমাদেরকে এরকম করে বুঝাইছি। তাহলে আসলে কিভাবে করব? আমরা করা শুরু করতে চাই, তাহলে এখানে থেকে সলিউশন করতে চাই। তো আমি কি করব? দেখো এখানে বলে দিয়েছে যে সমস্ত বিন্দুতে স্পর্শকগুলি এক্স অক্ষের সমান্তরাল। আমরা জানি যে স্পর্শক যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, তাদের ঢাল হচ্ছে, সেই স্পর্শকের ঢাল কি? আমরা কিন্তু এগুলা শিখাইছি তোমাকে। আমি দেখাইতে চাই, তারপরও তুমি যেন মনে করতে পারো। দেখো বিভিন্ন কেস দিয়ে বলছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে কেস 1, কেস 2, কেস 3। এই যে দেখো এই যে এটার ক্ষেত্রে স্পর্শকগুলো ছিল হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের উপর লম্ব। তখন বলছিলাম তার ঢাল হচ্ছে 0 হয়ে যায়। বললাম সেটা জানবো, আমরা লিখবো সেই কথাগুলো, যে আমরা জানি যে স্পর্শকগুলো যদি এক্স অক্ষের সমান্তরাল হয়ে যায়, তখন সেই স্পর্শকের ঢাল হচ্ছে 0 হয়ে যায়। তাহলে লেখো স্পর্শক গুলি, গুলি মানে দুটি পাচ্ছিলাম চিত্র থেকে দেখছিলাম, স্পর্শকগুলি এক্স অক্ষের সমান্তরাল, তাই স্পর্শকগুলির ঢাল, স্পর্শকগুলির
ঢাল আমরা জানি ডিওয়াই ডিএক্স এটা স্পর্শকের ঢালকে রিপ্রেজেন্ট করে, এটা ইকুয়ালস টু 0 হবে। বলো তো বুঝছো কিনা? এটা আমরা কোথা থেকে পাইলাম? তুমি আবার এটা লিখবা না, আমি তোমাকে লিখে দিচ্ছি যে এটা হচ্ছে প্রিভিয়াস লেকচার। আগের লেকচার দেখবা তাহলে পারবা। ঠিক আছে? প্রিভিয়াস লেকচার। এবার দেখো আমরা ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0, তাহলে আমি এখান থেকে ডিওয়াই ডিএক্স বের করে নিতে পারি না? পারি। দেখো কি করব? ডি ডিএক্স আর ওয়াই সমান কি ছিল? ওয়াই সমান কি ছিল? দেখো ওখানে ওয়াই সমান ছিল হচ্ছে x কিউব মাইনাস 3x প্লাস 2। তাহলে দেখো এখানে x কিউব মাইনাস 3x প্লাস 2 ইকুয়ালস টু 0। এবার আমরা জানি যে ডিফারেন্সিয়েশন হচ্ছে সবাইকে দিয়ে দেওয়া যায়। যদি দিয়ে দেই তাহলে এটাকে দিলে পাবো হচ্ছে 3x স্কয়ার, ওটাকে দিলে পাবো হচ্ছে 3 আর 1, আর ওটাকে দিলে আমরা কনস্ট্যান্ট বিধায় 0। তার মানে ব্যাপারটা কি পাচ্ছি? 3x স্কয়ার মাইনাস 3 ইকুয়ালস টু 0। এখান থেকে আর কি পাচ্ছি? এখান থেকে এটা পাচ্ছি যে 3 দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে থাকবে হচ্ছে x স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। বলো তো বুঝছো কিনা? তার মানে এখান থেকে আমি কি পাচ্ছি? যে x স্কয়ার ইকুয়ালস টু 1। এখান থেকে x সমান হচ্ছে তাহলে প্লাস মাইনাস 1। কোনো প্রশ্ন আছে? তার মানে x এর মান আমি পেয়ে গেছি। এবার তোমরা একটু এখানে খেয়াল করো, এই চিত্রে দেখো তো x সমান কি ছিল? x সমান ছিল একটার ক্ষেত্রে +1 আর একটার ক্ষেত্রে -1। পাই গেছি কি? আমাদের উদ্দেশ্য কি পাইছি আমরা? ওকে। তাহলে এবার y এর মান লাগবে। তাহলে y এর মান কি করব? এই x সমান আমি এখানেই এই পৃষ্ঠার মধ্যেই করে দিচ্ছি। তাহলে লিখে রাখো যে x সমান +-1 অথবা x সমান +1 নিয়ে পাই। +1 নিয়ে y সমান x³ - 3x + 2 তে বসিয়ে পাই। কি পাই তাহলে তোমরাই বলো? এখানে যদি বসাই তাহলে x এর মান যেহেতু 1 -3 এখানে 2, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে তোমার 0। তাহলে y এর মান কত? 0 পাচ্ছি। কখন পাচ্ছি? যখন x আর y, এই যে x এর মান যখন হচ্ছে +1 পাবো তখন হচ্ছে y এর মান 0 পাচ্ছি। ঠিক আছে? এভাবে কিন্তু লিখতে হবে। এবার দেখো x সমান যখন আমি -1 নিব, নিয়ে y সমান x³ - 3x + 2 তে বসিয়ে পাই। তখন আমি কি লিখতে পারি? কি লিখতে পারি? এখান থেকে দেখো এবার -1, তাহলে এখানে -1, এখানে +3, এখানে +2, তাহলে থাকবে হচ্ছে কত? 5 থেকে 1 গেলে থাকবে হচ্ছে 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x এর মান যখন হচ্ছে আমি নিব, এভাবে সুন্দর করে লিখব। x এর মান যখন নিব আমি -1, তখন y এর মান পাচ্ছি +4। তাহলে এই যে আমরা স্থানাঙ্ক পেয়ে গেছি। বলো তো বুঝছো কিনা এই দুটার স্থানাঙ্ক? কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা। এরপর আমরা চলে যাব আমাদের 2 নাম্বার কাঙ্ক্ষিত ম্যাথে। আমি এটা একটু কপি করে নিতে চাই যেখানে করব। ওকে। আমি কপি করে ফেললাম। আমরা এখানে করতে চাই। সাপোজ ওকে, 2 নাম্বার ম্যাথটা কি বলছে তোমরা একটু সুন্দর করে পড়ো। তাহলে বুঝতে পারবে যে আসলে কি বলতে চাইছে। আমরা একটু একটু করে বক্স করব এবং দাগাবো বা বুঝাতে চাইবো যে আসলে কি বলতে চাইছে। তো দেখো এখানে বলছে এটা একটা বক্ররেখা। তাহলে আমরা জানি এটা একটা বক্ররেখা যে হবে, কারণ হচ্ছে এখানে ভেরিয়েবলের পাওয়ার মোর দ্যান 1। এরপর বলছে এই বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শকগুলো, আবার বলছে যে এই বিন্দুতে স্পর্শকগুলো এত রেখার সমান্তরাল তাদের স্থানাঙ্ক বের করতে বলছে। এখন একটা কথা শোনো, আমি যদি আবার তোমাকে ফিল করাতে নিয়ে যাই, ওখানে নিয়ে যাই, এটা কিন্তু আমরা হাতে কলমে করব। দেখো আমরা কিন্তু পরীক্ষা যখন আসবে আমরা কিন্তু এই ফিগার দিব না বা এগুলা বুঝার জন্য না, বরং আমরা সলিউশন থেকে লেখা শুরু করব। জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি হচ্ছে তোমাদেরকে অন্যত্র নিয়ে যাচ্ছি। তাহলে আমাদের আসল উদ্দেশ্য আবারও যে স্থানাঙ্ক বের করা, অর্থাৎ এক্স এবং ওয়াই এর মান বের করা। এটা একটু বলে রাখলাম। তবে আমি ফিল নেওয়ার জন্য এখানে আমরা বসাই ফেলবো। কি ছিল ব্যাপারটা? ব্যাপারটা ছিল y ইকুয়ালস টু x মাইনাস 3, y ইকুয়ালস টু, অবশ্যই ব্র্যাকেট দিয়ে দিই, x মাইনাস 3 আছে হচ্ছে হোল স্কয়ার। তো হোল স্কয়ার, এরপর যেটা আছে সেটা হচ্ছে x মাইনাস 2 গুণাকারে x মাইনাস 2। তোমরা দেখতে পাচ্ছ x মাইনাস 2। তো এটা একটা কি হচ্ছে? এটা কি হচ্ছে একটা বলো? তোমরা দেখতে পাচ্ছ এটা কি হচ্ছে? এটা হচ্ছে একটা বক্ররেখা হচ্ছে। দেখছো এই যে বাঁকা আছে, বাঁকা আছে। আচ্ছা। এরপর বলছে কি? ঠিক আছে, তোমাকে ওই প্রশ্নটা আমি আবার পড়ে শোনাচ্ছি। বলছে একটা বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শক y সমান 2। এখন দেখো তো y সমান 2 দ্বারা আসলে কি বোঝাচ্ছে? আমরা জানি y সমান 2 মানে হচ্ছে এরকম একটা সরলরেখার ইকুয়েশন। x অক্ষের সমান্তরাল সরলরেখার ইকুয়েশন, এবং সেটা এই যে এখান থেকে এই যে মূলবিন্দু থেকে এইটুকু দূরত্ব হবে 2। ঠিক আছে? বলো তো বুঝছো কিনা? তাহলে y সমান 2 হচ্ছে এটা। এখন ওরা বলতে চাইছে আমি যদি এই চিত্রটাকে এখন স্ক্রিনশট দিয়ে ওখানে নিয়ে নিতে চাই, জাস্ট নিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে আমাকে তাহলে বুঝাতে আমাদের জন্য ভালো হবে বা উপকার পাবো। আচ্ছা, এরকম করে দিচ্ছি। ওকে। ওরা বলছে যে যে সমস্ত, দেখো আবার অঙ্কটা পড়ছি, একটা বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শক, এই যে স্পর্শক y ইকুয়ালস টু 2। আমার একটু সমস্যা হচ্ছে, আবার একটু দেখে নেই। আচ্ছা, একটু কালি আসতেছে না, তোমরা একটু লাইনে থাকো। ওকে, এবার হবে। এটা হচ্ছে তাহলে y ইকুয়ালস টু 2। এটা হচ্ছে y ইকুয়ালস টু 2।
এখন বলছে যে এই যে একটা বক্ররেখা আছে, এটা হচ্ছে আমার বক্ররেখা, আমি লিখেও দিচ্ছি তোমার, এটা হচ্ছে আমার বক্ররেখা। সেই বক্ররেখাটা কি দ্বারা রিপ্রেজেন্ট হচ্ছে, y = x - 3 হোল স্কয়ার ইনটু x - 2। ওকে, এই বক্ররেখার যে সমস্ত বিন্দুতে এত এর সমান্তরাল আমরা স্পর্শক আঁকতে চেষ্টা করবো এখন থেকে। দেখি তো এত এর সমান্তরাল কোনো স্পর্শক আছে কিনা। দেখো তোমাদেরকে বলি, এই যে এই রেখার সমান্তরাল স্পর্শক কয়টা আছে, এই স্পর্শক কয়টা আছে সেটা ইউজ করো। এইটা, এই দেখো এই বিন্দুতে আমি তোমাকে যদি বলতাম এটা হচ্ছে এটার সমান্তরাল কিনা, তোমরাই বলো তো, তোমরাই বলো। এই যে এটার সমান্তরাল না এটা, তাহলে এটা কিন্তু একটা হতে পারে নাকি, বুঝো নাই? আবার বলছি জাস্ট এই বিন্দুতে কল্পনা করো, এটা সরি, জাস্ট এই বিন্দুতে, এই যে জাস্ট একটা বিন্দুতে স্পর্শ করবে বলে মনে হবে এটা, তাহলে এটা হচ্ছে। আচ্ছা, এরপরে এরপরে আমি তোমাকে যদি বলি এই বিন্দুটা দেখো, এই বিন্দুটা কল্পনা করো, এই যে এখানের উপরেরটা, এখানেরটাও তো তোমার দেখো তো এক্স অক্ষের সমান্তরাল কিনা, এই স্পর্শকটাও সমান্তরাল। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানের পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে যে এক্স অক্ষের সমান্তরাল দুইটাই পাওয়া যাচ্ছে স্পর্শক। এটা কেন সমান্তরাল না, এটা এক্স অক্ষ টু এর সমান্তরাল হচ্ছে, কিন্তু এটা কিন্তু স্পর্শক না, এটা ছেদক, কারণ ছেদ করে ফেলছে। দেখছো, বুঝতে পেরেছো? স্পর্শক মানে জাস্ট টাচ করবে। এখানে কিন্তু দেখো আমরা জাস্ট বলছি এখানে টাচ করবে বলে মনে হবে, এখানে টাচ করবে বলে মনে হবে। তোমার কিন্তু প্রশ্ন হতে পারতো যে এখানে কেন স্পর্শক হলো না, তাহলে কিন্তু এখানে সেট করতো, দেখাচ্ছি যে কিভাবে সেট করতো। এখান থেকে দেখো এরকম, তাহলে ওই দেখো ওই যে লাল একটু অংশ রয়ে গেছে না, এটাকে সেট করতো, তাহলে এটা স্পর্শক হতে পারে না। তাহলে স্পর্শক আমরা দুটি বিন্দুতে পাইতে পারি। কোথায় কোথায় পেতে পারি, আমি যদি একটা লাল কালি দিয়ে একটুখানি দেখাই, যে এখানে একটা বিন্দু জাস্ট মনে করো, আর এই যে একটা বিন্দু মনে করো, জাস্ট এই দুই জায়গায় আমরা স্পর্শক পেতে পারি। কিভাবে, সেটা কিন্তু y = 2 এর সমান্তরাল হচ্ছে। দেখো বলো বুঝছো কিনা, এই যে তার মানে আমাদের দুইটি বিন্দুর এখানে স্থানাঙ্ক লাগবে, ঠিক আছে। এবং আমি যদি কার্সর নিতাম ওখানে, তা আমি যদি আবার একটু যাই, রেজাল্টটা কত হওয়ার কথা, এই বিন্দুতে রেজাল্টটা ধরো 3,0, দেখছো, আর এই বিন্দুতে কত, যে 2.33, আরেকটা হচ্ছে 0. কত বলো, 148। এই দুইটা বিন্দুতে আমরা স্থানাঙ্ক পাবো, অর্থাৎ স্থানাঙ্ক দুইটা, অর্থাৎ বোঝার কোটি যে এখানে দিয়ে দিচ্ছে দেওয়া। কিন্তু আমার তো এরকম থাকবে না, ডিসমোসেট থাকবে না পরীক্ষা হলে, আমার তো খাতা কলমে করতে হবে। সেটা কিভাবে করবো সেটা হচ্ছে এখন আমরা দেখাবো। আমি সেটা কিভাবে করবো, তাহলে এগুলো তোমাদের দরকার নাই, জাস্ট ফিলের জন্য বলছি। তো এখন আমরা সলিউশনে চলে যাব। সলিউশন, তো সলিউশনটা লিখে ফেলো। ওকে, সলিউশন কি বলছে, এটাও তাহলে দেখো y = 2, এটা একটা সরলরেখা। তাহলে এটা কার সরলরেখার সমীকরণ, আমরা ছোটকালে যারা চ্যাপ্টার 3 খুব সুন্দর করে পড়ছি তারা কিন্তু জানে যে এটা হচ্ছে এরকম একটা সরলরেখা, যেটা হচ্ছে মূলবিন্দু থেকে 2 ইউনিট দূরে গিয়ে এক্স অক্ষের সমান্তরাল। আসলে তো এক্স অক্ষের সমান্তরাল, তাহলে আমরা জানি এক্স অক্ষের তাহলে এটা দ্বারা আসলে এক্স অক্ষের সমান্তরালে বোঝায়। y = 2 রেখার সমান্তরাল না বলে যদি এক্স অক্ষের সমান্তরাল বোঝাতো, একই কথা হতো। বলো তো বুঝছো কিনা? তাহলে আমরা আসলে বুঝতেছি y = 2 রেখার সমান্তরাল স্পর্শকগুলি, এগুলো একটু লিখে দেই। স্পর্শকগুলি y = 2 রেখার সমান্তরাল, এই কথাটার মানে হচ্ছে, এই কথাটার মানে হচ্ছে স্পর্শকগুলি এক্স অক্ষের সমান্তরাল। বলো তো বুঝছো কিনা? তো আমরা কি জানি, আমরা জানি, আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি। আমরা জানি স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হলে তার ঢাল, তার মানে স্পর্শকের ঢাল শূন্য হয়। তার মানে আমি এই কথা লিখতেই পারি, এই কথা লিখতেই পারি যে dy dx = হচ্ছে শূন্য হবে। বলতো কোনো প্রশ্ন আছে কিনা? এখন আমার এখানে d dx আর y এর জায়গায় আমাদের কি ছিল জানো, বলো তো? y এর জায়গায় আমরা এটা আছে, এই যে এটা ছিল যে x - 3 হোল স্কয়ার x - 2। তাহলে এটা একটু করতে চাও, x - 3 হোল স্কয়ার, এখানে গুণ x - 2। তো এটাকে আমি সহজে ডিফারেন্সিয়েশন করার জন্য আমি একটু ভেঙে নিতে চাই। কিরকম ভেঙে নিতে চাই, a স্কয়ার a - b হোল স্কয়ারের সূত্রে, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে 9, এটা এটার সাথে আবার গুণ হবে হচ্ছে x - 2। ওকে, এটা ইকুয়ালস টু 0। তাহলে আবার একটু দেখি, d dx, এখনো কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করছি না, শুধু গুণ করছি। এবার এই x স্কয়ার দ্বারা এদেরকে গুণ করে দাও, তোমরা এই গুণগুলো জানো। 2x স্কয়ার, আবার আমরা যখন 6 কে নিয়ে কাজ করব তখন হচ্ছে 6x স্কয়ার প্লাস 12x। এবার 9 কে নিয়ে যখন কাজ করব তখন হচ্ছে 9x মাইনাস 18। ওকে, এবার একটু কাটাকাটি করে নাও, তাহলে হয়ে যাবে। দেখো x কিউব এখানে আছে, তাহলে 6টা আর 2টা 8টা x স্কয়ার, আর এখানে 12 আর হচ্ছে 21টা x থাকবে, আর এখানে -18। এবার তুমি ডিফারেন্সিয়েশন করে দাও, আমি ডিফারেন্সিয়েশন সবাইকে দিয়ে দিতে পারি। এখানে থাকবে 3x স্কয়ার, আর এখানে থাকবে হচ্ছে কত থাকবে দেখো, 16x
আর এখানে থাকবে হচ্ছে কত, +21, আর বাকিটা হচ্ছে কনস্ট্যান্ট দেখে এটা হচ্ছে 0। আচ্ছা এইটাকে এবার আমার এখান থেকে x এর মান পেতে হবে। তো তোমাদের ছোটকালে এরকম কোনো কিছু মনে পড়ে কিনা? এটা একটা দ্বিঘাত সমীকরণ এবং এটাকে চাইলে আমরা মিডল টার্ম করতে পারি। আমরা দেখতে চাই মিডল টার্ম না করলে আমরা তো একটা দ্বিঘাত সমীকরণের ফর্মুলা আছেই আমাদের কাছে জানা, সেটা দিয়ে করব। তো এটা যেহেতু আমি দেখি মিডল টার্ম করা যাবে, কারণ হচ্ছে কি আমরা জানি যে মিডল টার্ম করা যাবে। কেমনে করা যাবে? মিডল টার্ম করার জন্য আগে হচ্ছে এইটা আর এটা গুণ করতে হবে। কি গুণ? তোমরা এগুলা জানো ছোটকালের মিডল টার্ম। ব্যাপারটা হচ্ছে এটার সাথে এটা গুণ করতে হবে। যে 21 গুণ 3, 3 3 63 পাইলাম। 63 এবার এমন কোনো কিছুকে আছে যাকে গুণ করে 63 পাওয়া যায় এবং যোগ বিয়োগ করার মাধ্যমে 16 পাওয়া যায় বলে আছে। কি সেটা? দেখো 3x স্কয়ার 7 নং 63 আমরা জানি। এবারে এখানে মাইনাস, তাহলে 9x মাইনাস 7x, আর এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 21। আচ্ছা কেউ যদি এটা দিয়ে না পারো সে এটা দিয়ে করবা, ax স্কয়ার bx প্লাস c ইকুয়ালস টু 0। আমরা জানি এরকম থাকলে সলিউশন হচ্ছে প্লাস b প্লাস মাইনাস স্কয়ার রুট b স্কয়ার মাইনাস 4ac ওভার 2/a। এটা দিয়েও করতে পারো, আমি যেহেতু মিডল টার্মটা করে ফেলছি হ্যাঁ, সেই কারণে আমি আর বলছি না। এবার এবার কি করতে পারি? আমি যদি এখান থেকে 3x কমন নেই, দা 3x কমন নিলে থাকে হচ্ছে x মাইনাস 3, x মাইনাস 3। এখান থেকে যদি আমি 7 কমন নিই তাহলে এখানেও থাকে x মাইনাস 3। তাহলে দেখো এখান থেকে আমরা এরকম করতে পারি 3x মাইনাস 7, এখানে x মাইনাস 3। আচ্ছা দুইটা জিনিসের গুণফল এবার হচ্ছে 0 আছে। আমি যদি এই পাশে নিয়ে আসি এই ব্যাপারটাকে, এইখানে নিয়ে আসি, দেখো এই যে দুইটা জিনিস আছে, এই যে একটা জিনিস আর এই যে একটা জিনিস, এই দুইটা জিনিসের প্রোডাক্ট হচ্ছে 0। তার মানে আমরা বলতে পারি হয় 3x মাইনাস 7 ইকুয়ালস টু 0 অথবা x মাইনাস 3 ইকুয়ালস টু 0। ঠিক আছে? আচ্ছা এখান থেকে আমরা কি লিখতে পারি? 3x ইকুয়ালস টু 7 অথবা x সমান 3, অর্থাৎ x সমান 7/3। দেখো x এর মান তাহলে আমরা দুটা পাইছি। এবার এই x এর মানটা আমাকে এই মূল ইকুয়েশনে বসাইতে হবে। এই যে y সমান এখানে বসাইতে হবে। এখানে বসাইলে আমরা y এর মান পাই যাব। তাহলে এখানে বসায় দেখবা, যখন তুমি 3 বসাবা, x এর মান যখন 3 বসাবা, তখন y পাবা হচ্ছে 0। তার মানে আমরা একত্রে যদি লিখি এখানে 3, 0, আর x এর মান যখন তুমি 7/3 বসাবা, তখন y এর মান পাবা হচ্ছে তুমি 4/27। এটা একটু বসাই দেখবা, হ্যাঁ? আর সুন্দর করে লিখলে এবং লিখবা 7/3 4/27। ওকে? এটা হচ্ছে আমাদের ম্যাথ। আচ্ছা পরবর্তী ম্যাথটা আমি দেখতে চাই। পরবর্তী ম্যাথটা কি দেওয়া আছে দেখো, 3 নাম্বার। বলছে এই যে একটা বক্ররেখা যে সমস্ত বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল, তাহলে এটা আমি পারবো না। 1 আর 3 একরকম অঙ্ক, 1 আর 3। তাহলে এই 3 নাম্বার তোমার জন্য আসলে কাজটা, যে 3 নাম্বার হচ্ছে হোমওয়ার্কটা তোমার করতে হবে। আচ্ছা তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, 1 কমপ্লিট, 2 কমপ্লিট, 1 আর 3 যেহেতু সেম এই কারণে 3 হচ্ছে হোমওয়ার্ক, তার মানে হচ্ছে তোমার কাজ। পরেরটা দেখো, এবার বলছে এবার বলছে কিন্তু একটু আলাদা কথা, যে এত বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শক x অক্ষের উপর লম্ব তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমি এরকম ওই যে তুমি ওই অ্যাপস এর মাধ্যমে ডিসমোস অ্যাপস এর মাধ্যমে তুমি যায়া চাইলে এরকম ফিল নিতে পারো। আমি এতক্ষণ পর্যন্ত যা করাইছি এরকম ফিল নিতে পারো। তো এরকম সব কটা আসলে যদি ফিল নিতে যাই আমাদের অনেক সময় সাপেক্ষ লাগবে। তো ব্যাপারগুলো কিন্তু সহজ, তোমাকে শিখাই দিচ্ছি, এখন তুমি পারবা। তাহলে আমি 4 নাম্বারে চলে যেতে চাই। 4 নাম্বারটা আমি একটু কপি করে নিতে চাই। 4 নাম্বার, ওকে 4 নাম্বার, ওকে 4 নাম্বার কি বলছে দেখো, 4 নাম্বার বলছে যে y সমান x স্কয়ার প্লাস স্কয়ার রুট 1 প্লাস 1 মাইনাস x স্কয়ার। এটা একটা বক্ররেখা। কেন? কারণ দেখো এখানে x এর পাওয়ার 1 এর চেয়ে বেশি আছে। যে সমস্ত বিন্দুতে বলছে এই বক্ররেখা যে সমস্ত বিন্দুতে স্পর্শক x অক্ষের উপর লম্ব। তা আমরা আবার আগের মতো সমাধান করব। আমরা চাইলে কিন্তু ফিলও করতে পারি ওই সফটওয়্যারে গিয়ে। তোমরা যে এটা করবা প্রত্যেকটা, হ্যাঁ? তাহলে তুমি বুঝতে পারবা। তা আমরা জানি এগুলো সুন্দর করে লিখে ফেলবে এগুলো। আমরা জানি, দেখো আমরা কি জানি? আমরা জানি যে যেহেতু স্পর্শক সমূহ স্পর্শক সমূহ x অক্ষের উপর উপর লম্ব, মানে ওই স্পর্শকের ঢাল tan 90 ডিগ্রি, dy dx সমান tan 90 ডিগ্রি। তোমাদের নিশ্চয়ই মনে আছে, নাহলে আমার কেজে যেতে হবে। দেখো তোমাদের নিশ্চয়ই মনে আছে এরকম একটা ফিগার ছিল, তখন আমি বলছিলাম যে স্পর্শক সাপোজ এরকম এরকম, তাহলে ঢাল কত? তাহলে এটা তো আসলে x অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, তাহলে ঢাল সমান tan 90 ডিগ্রি হলো। আর ঢাল মানে যেহেতু স্পর্শকের ঢালকে যেহেতু dy dx দ্বারা রিপ্রেজেন্ট করা যায়, তাহলে আমরা লিখতে পারি dy dx tan 90। এগুলো আমরা আগের ক্লাসগুলোতে করাই আসি, যারা ভালোভাবে করছো তারা এগুলো পারবা। তাহলে এটা আমি কিছু করাইছি, তাহলে tan 90 এটা আমরা করে ফেললাম। তুমি দেখো tan 90 ডিগ্রি মান কিন্তু অসংজ্ঞায়িত একটা ব্যাপার। আবার শোনো tan 90 ডিগ্রি অসংজ্ঞায়িত, কিন্তু দেখো এই ডান সাইডের গুলো যে অসংজ্ঞায়িত হবে এটা কোনো ব্যাপার মানে আমি জানি না যে অসংজ্ঞায়িত হবে না সংজ্ঞায়িত হবে। তাহলে আমি একটু লিখি আগে, তাহলে বুঝতে পারবা। তাহলে দেখো dy dx সমান কি লেখা যায় এখান থেকে বলো তো? তোমরা তো ভালোভাবে করছো ছোটকালে। কি লেখা যায়?
আমি কিরকম ভাবে করতে পারি না যে ডি dx y সমান আসলে x স্কয়ার স্কয়ার রুট 1 মাইনাস এক্স স্কয়ার। এখানে 1090 লিখো, আমি পরে যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা পরে বলছি। এবার দেখো এটাকে আমরা সবাইকে দিয়ে দাও, তাহলে পাবো 2x, আর এখানে এটাকে মনে মনে ধরবো এটা রুট x আছে, তাই না? রুট x মানে 1/2 রুট x, আসলে কি ওটা x? এগুলো কিন্তু আমরা করেছি, শাস্তি দিব। শাস্তি কি? আসলে ওটা x ছিল না, ছিল হচ্ছে 1 মাইনাস এক্স স্কয়ার। এখানে 1090 এর জায়গায় 1090 লিখে দিলাম। ওকে, এরপরে দেখো আছে 2x 1, এখানে 2 এরকম আছে, আর এখানে করলে আবার -2x থাকে, তাহলে আমি একত্রে দিয়ে দিলাম। তোমরা এগুলো জানো, এই কারণে আমি কিন্তু বলছি না, কারণ যে 9.7 পর্যন্ত পারে সে 9.8 এর এই ডিফারেন্সিয়েশন পারবে না। 1090 ডিগ্রি লিখলাম। আচ্ছা, এবার এবার একটা কথা চিন্তা করো যে এটাকে যদি আমি করতে চাই তখন এটা কি আসবে? তোমরা একটু বলো। এটাকে করতে গেলে যদি সুন্দর করে এবার একটু লসাগু নিয়ে ফেলি, এই টুতে টুতে কাটা দিয়ে দিলাম, এই টুতে আর এই টুতে কাটাকাটি। কাটাকাটি করবা না খাতাতে, তাহলে সুন্দর লাগে না তখন। অনেক সময় স্যাররা খাতার সৌন্দর্যের পূজারি হয়ে থাকে, সবাই সৌন্দর্যের পূজারি, এই কারণে কাটবা না। এরকম আমরা একটা সরি টুতে তো কাটাকাটি করে ফেলছি, হ্যাঁ, না কাটলে আবার এরকম ভুল হতে পারে আমার মতো। তাহলে এখানে আমি কি করতে পারি? এখানে আমি কি করতে পারি? এখানে পাবো তাহলে 2x স্কয়ার রুট 1 মাইনাস এক্স স্কয়ার, ওখানে আমার থাকে হচ্ছে -x। বলো তো বুঝছো কিনা? আচ্ছা, এটা ইকুয়ালস টু 1090। এবার হচ্ছে আমাদের একটা জিনিস শিখবো, আমরা আসলে এভাবে শিখি না বা এভাবে বলি না, আসলে এভাবেই শিখা বা বলা উচিত। দেখো 1090 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত। আবার বলছি, 1090 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত। এবার দেখো আমরা জানি যে সামথিং বাই জিরো, আবার বলছি সামথিং, এখানে সামথিং মানে দ্যাট ইজ যা কিছু হতে পারে বক্সের মধ্যে, সামথিং বাই জিরো যদি থাকে, জিরো যদি থাকে সেটাও অসংজ্ঞায়িত হয়। আবার বলছি সেটাও অসংজ্ঞায়িত হয়। তো আমি এখানে কি করব? 1/0 লিখবো। কারণ 1090 ডিগ্রির কথা 1/0 বা সামথিং বাই জিরো। এখন তোমাদের প্রশ্ন হতে পারে এখানে কেন আপনি 1 দিলেন? আপনি তো 5 দিতে পারতেন, আপনি তো 7 দিতে পারতেন, আপনি তো 9/0 দিতে পারতেন, অথবা আপনি এই কমা না 1569 দিতে পারতেন। এর কারণ হচ্ছে আমি এটাও মাঝে, মাঝে আবার খেয়াল করেছি যে আমার এগুলো যেন আবার চেঞ্জ না হয়ে যায়। কারণ এখানে তুমি যদি 1 না দিয়ে 5 দিতা, তখন যদি আর গুণন করতা, তুমি বলো তো এটার সাথে তখন 5 গুণ হয়ে যেত না? এই কারণে চেঞ্জ হয়ে যাইত ব্যাপারটা। এই কারণে যেন চেঞ্জ না হতে পারে, এই কারণে আমি এখানে 1 দিয়েছি। বলো তো বুঝছো কিনা? 1/0 আনডিফাইন্ড, 5/0 আনডিফাইন্ড, 6/0 আনডিফাইন্ড। কিন্তু এই 1/0 দিলে এইগুলো আর চেঞ্জ হইতো না। এই ব্যাপারটা আর চেঞ্জ হবে না। যা আছে তাই থাকবে। না হলে তুমি যদি 5 দিতা, তার সাথে 5 একটা এক্সট্রা চলে আসতো। এই কারণে আমি 1/0 লিখছি। এবার তোমাদের কথা, এটা হচ্ছে আনডিফাইন্ড। তোমরা শুনো, আনডিফাইন্ড বা বাংলায় বলা হচ্ছে অসংজ্ঞায়িত। যদি কেউ আনডিফাইন্ড সম্পর্কে ধারণা না থাকে, আমাদের ডিফারেন্সিয়েশনের প্রথম লেকচার বা লিমিটের প্রথম লেকচার যে আনডিফাইন্ড বা ইনডিটারমিনেট ফর্ম কি সেগুলো আমরা বুঝাই আসছি। না হলে হবে না। আনডিফাইন্ড এখন বোঝানো যাবে না। ওইটা আলাদাভাবে একটা ক্লাস ছিল। এবং ওইটা আমাদের আছে। লিমিটের প্রথম লেকচার ছিল এটা। তোমরা ওখানে যায়ে দেখে আসবা। তা তুমি বলো এটা একটা আনডিফাইন্ড, অর্থাৎ এই যে ব্যাপারটা দেখো, আমি যদি বলি রাইট হ্যান্ড সাইড হচ্ছে আনডিফাইন্ড। আর এই ব্যাপারটা কিন্তু কোনো আনডিফাইন্ড না মনে করো আপাতত। তাহলে একটা আনডিফাইন্ড ব্যাপার, এই যে রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড আনডিফাইন্ড না, এটা তো কোনোদিন সমান হতে পারে না। তাহলে আমি বুঝতে পারছি লেফট হ্যান্ড সাইড কেও আনডিফাইন্ড হতে হবে, নাইলে কোনোদিন হবে না। তাহলে লেফট হ্যান্ড সাইড কখন আনডিফাইন্ড হবে? যদি এই নিচের টুকু জিরো হয়ে যায়, নাকি বুঝো নাই? নিচের টুকু জিরো হয়ে যায়। আমি যদি আবার বলি যে এই নিচের টুকু জিরো হইতে হবে, নাইলে কোনোদিন এই দুইটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হবে না। কিন্তু এখানে তো অঙ্কে দিয়ে দিয়েছে যে এটা সমান হবে, তার মানে আমি বুঝতে পারছি যে এই নিচের টুকু এখানে অবশ্যই অবশ্যই জিরো হবে। লিখে রাখো, তার মানে এটা দ্বারা বোঝায় যে এরকম এটা ইকুয়ালস টু 0। আমাদেরকে অনেক সময় এভাবে পড়ানো হয় যে আর গুণন করে দাও, এটার সাথে এটা 0 করে দাও, এটার সাথে এটা 0 করে দাও। মানে এটার সাথে এটা গুণ করে দাও। তাহলে এই দেখো উপরের পার্টটা 0 হয়ে গেল, আর শুধু থাকে হচ্ছে এটা। কিন্তু আসলে এভাবে না, আসলে বোঝানো উচিত যে কেন আসলে এরকম করা হয়। ঠিক আছে? নাকি বুঝো নাই? এই নিচের পার্টটাকেই তাহলে 0 হতে হবে। আর তোমার যদি মনে হয় যে না আমি শিখবো না, আমার শুধুমাত্র স্যারে বলছে আমাকে আর গুণন করব। কি আর গুণন? যে 0 এর সাথে এটা করলে 0, আর ওটার সাথে করব 1 এক্স স্কয়ার। একই তো জিনিস আসলো। কিন্তু ফিলটা কি? ফিলটা হচ্ছে এটা হচ্ছে, তুমি তো ফিল করতে পারলা না তাহলে। যে আসলে কেন ক্রস গুণ করছি এটা তো জানলো না। কারণ হচ্ছে এখানে যেহেতু আনডিফাইন্ড, এটাকে আবার আনডিফাইন্ড হতে হবে। আর আনডিফাইন্ড তখনই হয় যখন হচ্ছে নিচে 0 থাকে। বলো তো বুঝছো কিনা? তাহলে এটা এবার স্কয়ার করে দাও সবাইকে। তাহলে স্কয়ার করে দিলে এই 0 থাকে। রুট কাটাকাটি যাবে। এখান থেকে দেখো x স্কয়ার ইকুয়ালস টু 1, বা এখান থেকে লিখতে পারি x ইকুয়ালস হচ্ছে প্লাস মাইনাস 1। বলো তো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন আছে কিনা? এবার এই x এর মান একবার প্লাস নিয়ে বসাই দিবা, একবার মাইনাস নিয়ে বসাই দিবা, তাহলেই আমাদের y এর মান পাওয়া যাবে। এই স্থানাঙ্ক বের করতে চাইছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে তুমি নিয়ে করবা, করে দেখবা যে x এর মান যখন হচ্ছে তুমি প্লাস 1 নিবা, তখন y এর মানও প্লাস 1 পাবা। আর x এর মান যখন তুমি মাইনাস 1 নিবা, তখন y এর মান তুমি প্লাস 1 পাবা। দুইটার ক্ষেত্রেই প্লাস 1 পাবা। তাহলে এটাকে যদি সুন্দর করে লিখো x y, তখন কি পাচ্ছি আমরা? একবার প্লাস 1 আরেকবার পাচ্ছি আমরা আরেকটা পয়েন্ট পাচ্ছি হচ্ছে আমরা -1 আর +1। ওকে, বুঝতে পেরেছো? এগুলো কিন্তু ক্যালকুলেট করতে হবে। ওকে, আমরা পরবর্তী ম্যাথ যেটা সেটা যাইতে চাই। তো আমি দেখতে চাই এটা হোমওয়ার্ক দেওয়া যায় কিনা। 4-5 নাম্বার দেখো বলছে এত বক্ররেখার যে সমস্ত বিন্দু স্পর্শকগুলো অক্ষ দুটির সাথে সমান কোণ উৎপন্ন করে। যাই হোক, তাহলে এটাও করে ফেলি। এটা আমি কপি করতে চাই। তাহলে আমাদের এটা হয়ে গেল 4। 5 নাম্বার কপি করতে চাই। ওকে, তো কপি করে ফেলো।
এখন আমাদের কোনো কিছু কঠিন নাই। শুধুমাত্র আমাদের যেহেতু বেসিক ক্লাসগুলো আগেই করে ফেলছি, সুতরাং অঙ্ক করতে আমাদের কোনো বাধা নেই। কিন্তু আমি টিউশনিতে গেলে আমি কোনো অঙ্ক করাই না। হ্যাঁ, তোমাদের জন্য আমি করাই দিচ্ছি। এটারও সলিউশন। আমরা চাইলে এটা ফিল করতে পারি। আমাদের এখন আর ফিল করতে যাব না। কারণ হচ্ছে আমরা তো ইতিমধ্যে জানি যে কিভাবে ফিল করা যায়। আচ্ছা, বলছে এটা একটা বক্ররেখা। কেন? কারণ এটার পাওয়ার দেখো মোর দ্যান 1। এবার বলছে যে সমস্ত বিন্দুতে, আমরা একটু দেখে নিতে চাই যে সমস্ত বিন্দু বলতে কোন সমস্ত বিন্দু বলছে, যে সমস্ত বিন্দুতে তোমার স্পর্শকগুলো অক্ষ দুটির কি আছে? বলছে অক্ষ দুটির আ বলছে স্পর্শকগুলি অক্ষ দুটির সাথে সমান সমান কোণ উৎপন্ন করে। রাইট? সমান সমান কোণ উৎপন্ন করে তাদের ভুজ নির্ণয় করো। এবার আমি তোমাদেরকে আগেই বলে আসছি। একদম আগেই বলে আসছি যে সমান সমান কোণ উৎপন্ন করলে তাদের তাদের ঢাল হয়ে থাকে হচ্ছে প্লাস মাইনাস 1। দেখবা? আমি একটু দেখে আসি। আর এখন যদি বলো ব্যাখ্যা করেন, এখন তো ব্যাখ্যা করব না কারণ আগে ব্যাখ্যা করে দেওয়া আছে। তুমি ওইটা দেখে নিতে হবে। এই যেখানে আমি বলে দিয়েছিলাম। এখানে দেখো, এখানে। একদম আমি একটু নিয়ে যাই, সময় হোক, সমস্যা কি? আ এখানে বলছিলাম, একটু আমাকে সময় দিতে হবে। কোথায় বলছি দেখতে হবে। এই যে দেখো এখানে নোট দিয়ে যে স্পর্শকটি অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করলে dy dx এর মান হচ্ছে প্লাস মাইনাস 1 হয়। ওকে। তো আমরা তো জানি, এই কথা লিখে ফেলবো যে আমরা জানি। হ্যাঁ? লেখো তাহলে। ও লেখো আমরা জানি স্পর্শকগুলি অক্ষ দুইটির সাথে সমান সমান কোণ উৎপন্ন করলে dy dx প্লাস মাইনাস 1। সহজ কথা। কেমনে হইছে এটার ব্যাখ্যা ওই ভিডিওতে পাবা, আগের ভিডিওগুলোতে পাবা। ঠিক আছে? আচ্ছা, এবার বলছে তাদের ভুজ নির্ণয় করো। ভুজ মানে কি? মানে জাস্ট x এর মান। তো আমাকে x এর মান নির্ণয় করতে হবে। এবার আর y এর মান বের করতে হবে না। জাস্ট x এর মান। x এর স্থানাঙ্কটা বের করতে হবে। তাহলে এটা নির্ণয় করতে বলছে। ওকে? আমরা একটু যেতে চাই। এটা একটু করে ফেলতে চাই। তো আমরা এখন এখানে বসাই দেব যে dy, আচ্ছা y এর জায়গায় আমি ওইটা বসাবো dx। এখন দেখো y মানে কত ছিল? x কিউব মাইনাস 3x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়ালস টু এখানে প্লাস মাইনাস 1। দেখো এটাকে করলে আসবে 3x স্কয়ার, এখানে করলে আসবে 6x মাইনাস 2 ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। আমি একবার প্লাস নিয়ে যদি প্লাস 1 নিয়ে কাজ করি, প্লাস 1, তাহলে এখান থেকে লিখতে পারি 3x স্কয়ার 6x মাইনাস 1, এখানে মাইনাস 2 মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখান থেকে 3x স্কয়ার মানে 6x মাইনাস 3 ইকুয়ালস টু 0। এবং এটাকে যদি তোমরা সলভ করো, মিডল টার্ম করো, এটাকে যদি তোমরা সলভ করো, মিডল টার্ম করো, তখন আমাদের যা আসবে সেটা হচ্ছে x ইকুয়ালস টু 1 প্লাস মাইনাস রুট 2। এবং তোমরা মাইনাস 1 নিয়ে একবার কাজ করবা, করার পর দেখবা এখানে আসবে হচ্ছে তোমার x সমান 1 প্লাস মাইনাস 2 রুট 3। ওকে, একটু করে নিবা। তাহলে এগুলো তো আশা রাখি তোমরা পারবা, মিডল টার্ম আসবে, এগুলোতে সব পারা যাবে। এটা গেল 5 নাম্বার। আমাদের লাস্ট ম্যাথ, সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ, সেটা হচ্ছে 6 নাম্বার আমরা একটু নিয়ে আসতে চাই এবং 6 নাম্বার আমাকে একটু বুঝাতেও হবে। আচ্ছা, 6 নাম্বার আমি কপি করতে চাই। ওকে, তো আমরা কপি করে নিয়ে আসতে চাই 6 নাম্বার। 6 নাম্বার আমরা একটু বুঝাবো ভালোভাবে। আহ, এখানে থাকুক 6 নাম্বার। যাই হোক, এবার দেখো বলা আছে কি কি বলা আছে একটু দেখো ভালোভাবে। বলা আছে দেখাও যে এই যে একটা বক্ররেখা, এবং এটা একটা বক্ররেখা, সেটা তোমাকে দেখাইতে হবে। এটা একটা বক্ররেখা, এর যে কোনো স্পর্শক মানে যে কোনো হতে পারে, যে কোনো স্পর্শক হতে পারে। এখন বলছে যে কোনো স্পর্শক কর্তৃক অক্ষ দুইটি থেকে, আবার বলছি যে কোনো একটা, যে কোনো স্পর্শক কর্তৃক অক্ষ দুটি থেকে কর্তিত অংশের যোগফল একটি ধ্রুবক হবে। ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার আমরা ফিল করাতে ওখানে নিয়ে যেতে চাই। রুট এক্স প্লাস এখানে রুট ওয়াই ইকুয়ালস টু দেওয়া আছে এই যেটা। এবার আমি এর মানটা এখানে ইচ্ছাকৃতভাবে বসাবো। দেখো এর মান আমি এখানে 1 নিচ্ছি, 1 দিলে কত ছোট দেখা যায়, আমি এর মান ইচ্ছাকৃতভাবেই এর মান হচ্ছে বাড়াই নিচ্ছি, অর্থাৎ 10 নিয়ে দেই, 10 নেই। দেখো এর মান যখন 10 নিবা তখন ফিগারটা আসলে এরকম হবে। বলো তো বুঝছো কিনা? এখন দেখো এটার অঙ্কটা তুমি শুনো, আবার বলছি এটার অঙ্কটা একটু বুঝতে হবে তোমার। তো আমি এটাকে স্ক্রিনশট মানে দিয়ে নিয়ে যাচ্ছি। এখন এর মান কিন্তু এখানে দেওয়া নাই, শুনো এর মান কিন্তু এখানে দেওয়া নাই। এর মানটা কত আমি তো ইচ্ছাকৃতভাবে এখানে তোমাকে বোঝানোর জন্য এর মান দিছি। তুমি যদি এর মান না নাও তাহলে কিন্তু তোমার হবে না। দেখতে পাচ্ছ এটা কি? হ্যাঁ, এটা কি হচ্ছে? দেখো দেখো আবার দেখো, এর মান বাড়ালে এটা বাড়তে থাকবে,
এর মান কমালে এটা কমে যাবে, আবার দেখো এর মান বাড়ালে এটা বাড়তে থাকবে, এর মান কমালে এটা কমতে থাকবে। বুঝতে পেরেছো কথা আমার? ওকে, তাহলে আমি এর মান এখানে যেহেতু দেওয়া নাই, তারপর আমি তোমাদের বোঝানোর জন্য 10 নিয়েছি, তা আমি এটা বুঝতে হবে এটা কিন্তু দেওয়া নাই, আমি এটাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে যাচ্ছি। তাহলে এর মান তুমি এতটুকু কি আমরা বুঝতে পারতেছি কিনা যে এর মানটা কিন্তু আমাদের দেওয়া ছিল না। এই যেখানে এর মানটা ইন জেনারেল, এর মান এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে, আমি তোমাকে বোঝানোর জন্য 10 নিয়েছি, কিন্তু তোমার এর মান ইচ্ছাকৃতভাবে তোমার যা ইচ্ছা তা হতে পারে। এবার বলছি দেখো এইটা একটা বক্ররেখা, দেখো তো এটা একটা বক্ররেখা পাইছো কিনা, এটা একটা বক্ররেখা পাচ্ছ। এবার বলছি যে কোনো স্পর্শক কর্তৃক, ধরো আমি ধরে নিলাম এই বিন্দুতে একটা স্পর্শক পাওয়া যাবে, এই যে এই বিন্দুতে, তাহলে ওই বিন্দুটার নাম আমি দিয়ে দিচ্ছি, তাহলে যে বিন্দুতে স্পর্শক পাওয়া যাবে সেটার নাম দিচ্ছি x1, y1। বুঝতে পেরেছো? এখন এই বিন্দুতে যে একটা আমরা স্পর্শক পাবো, স্পর্শকটা অবশ্যই অবশ্যই আমি ধরো লাল কালি দিয়ে দিচ্ছি, তাহলে এই স্পর্শকটা দেখো অক্ষ দুইটাকে খণ্ডিত করবে না? তোমরাই বলো খণ্ডিত করবে না? এই যে খণ্ডিত করলো। এখন দেখো এখানে তো তুমি এর ভ্যালু বি এর ভ্যালু, এর ভ্যালুটা দিয়ে দিছো, দেখা এখানে খণ্ডিত অংশ চাইলে নির্ণয় করতে পারো তুমি, কিন্তু এখানে তো এর ভ্যালুটা দেওয়া থাকবে না। বলো তো বুঝছো কিনা? ম্যাথের মধ্যে তো দেওয়া নাই, আমি তো নিয়েছি তোমাকে বোঝানোর জন্য চিত্রটা। তাহলে এখানে এইটার স্থানাঙ্ক আর এই যে এটার স্থানাঙ্ক আমরা জানি না, এখান থেকে এটার খণ্ডিত অংশ যা, এখান থেকে এইটার খণ্ডিত অংশ যা, সেটার কথা বলছে। দেখো অক্ষ দুটি থেকে কর্তিত অংশের, অথবা অক্ষ দুটি থেকে কর্তিত অংশ কি, এটা একটা অংশ হতে পারে a, 0 হতে পারে, এখান থেকে এটা হতে পারে 0, b, সেটার যোগফল অর্থাৎ দেখাইতে হবে a প্লাস b এর যোগফল একটা কনস্ট্যান্ট হবে বা ধ্রুবক হবে। বলো তো বুঝছো কিনা? এটা আমাকে দেখাইতে বলছে অঙ্কের। তাহলে আমরা এটা দেখাবো। একটা স্পর্শক পাইলাম, সেই স্পর্শকের খণ্ডিত অংশ হচ্ছে এ, মানে আমি যদি মনে মনে ধরি এটা হচ্ছে এ, মানে এক্স, মূলবিন্দু থেকে এক্স অঙ্কের কর্তৃত অংশের পরিমাণ যদি এ হয়, এবং এই যে এখানে মূলবিন্দু থেকে ওয়াই অংশের কর্তৃত অংশের পরিমাণ যদি বি হয়, তাহলে এই এ আর বি এর যোগফল এটা একটা কনস্ট্যান্ট হবে। তাহলে আমি কি জানি, আমাকে যে কোনো মূল্যে আমি যদি দেখো এইটার ইকুয়েশনটা বের করতে পারি, লালটাকে, লালটা হচ্ছে স্পর্শকের সমীকরণ, মানে স্পর্শক, তাই কিনা? আমি যদি কোনো মতে, লালটা হচ্ছে একটা স্পর্শক, আমি যদি কোনো মতে স্পর্শকের সমীকরণ পেয়ে যাই, স্পর্শকের সমীকরণ পেয়ে যাই, তোমরা একটু ফিল করো, সমীকরণ পেয়ে যাই, সাথে সাথে এই আকারে নিতে পারি। এই আকারটা কি? এই আকারে নিতে পারি। সেই আকারটা কি? যে x বাই a, y বাই b ইকুয়ালস টু 1, তাহলে তোমার হয়ে যায়, তাহলে তুমি কর্তৃত্ব অংশ পেয়ে যাই। বলো তো আমার প্রশ্ন বুঝছো কিনা? এক নম্বর কথা, আমাকে স্পর্শকের সমীকরণ পেতে হবে। তাহলে আমরা কিন্তু জানি স্পর্শকের সমীকরণ বের করার সূত্র কি, তাহলে আমরা জানি, এগুলা লিখবা না, এখান থেকে শুরু করবা। আমরা জানি স্পর্শকের সমীকরণ এর সমীকরণ কোন বিন্দুতে? x1, y1 বিন্দুতে কি হবে? দেখো কেন আমি এই যে আমি কিন্তু ধরে নিয়েছি যে x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, হ্যাঁ, সমীকরণ x1, y1 বিন্দুতে কি, y মাইনাস y1 ইকুয়ালস টু স্পর্শকের ঢাল ইনটু x মাইনাস x1। তাহলে স্পর্শকের ঢালকে কি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়? বলে dy dx। কোন বিন্দুতে? বলছে x1, y1 বিন্দুতে। এগুলো আমরা সব পড়ে আসছি, তোমরা দেখে নিবা। আর তারপর যদি আবার মনে না থাকে, y মাইনাস y1, তাই না? বলো তো বুঝছো কিনা? এখন এইটার মধ্যে আমার কে আননোন? আননোন হচ্ছে আমার জাস্ট এই ঢালটা। কেন? কারণ আমার x1, y1 পয়েন্ট তো দেওয়া নাই, এটা আমি ধরে নিয়েছি। এটা আর আননোন না, কারণ এটা তো এখন আর দেওয়া নাই। যদি দেওয়া থাকতো যে এই বিন্দুতে তোমরা ঢাল নির্ণয় করো, তাহলে আমরা সেই বিন্দুটা বলতাম। এখানে তো এই বিন্দুতে বলে দেয় নাই। এখানে বলছে যে কোনো বিন্দুতে, মানে দেখো এখানে বলা আছে যে যে কোনো স্পর্শক হতে পারে। তাহলে যে কোনো স্পর্শকের ব্যাখ্যা কি? অর্থাৎ এই বিন্দুতেও যদি স্পর্শকটা ধরে নাও যে এই বিন্দুতে স্পর্শক পাবো, তাহলেও কিন্তু তুমি এরকম একটা টাই না এরকম বলতে পারো যে এটা ওটা। তাহলে যে কোনো স্পর্শক বলতে যে কোনো বিন্দুতে বোঝাচ্ছে। আমি এই কারণে যে কোনো বিন্দু বলতে আমার তো আসলে সব বিন্দু নিয়ে কাজ করা সম্ভব না, আমি একটা বিন্দু নিয়েছি x1, y1। বলো তো বুঝছো কিনা কথাটা? যে কোনো স্পর্শক মানে বোঝাতে চাচ্ছে যে কোনো বিন্দুতে স্পর্শক। এখন কেউ যদি মনে করে যে এই বিন্দুতে সে একটা স্পর্শক পেতে চায়, তাহলে সে আঁকতে পারে, কোনো ধরনের সমস্যা নাই। কিভাবে আঁকবে? তাহলে তার জন্য এইটা হবে, এরকম একটা স্পর্শক হবে। এখন দেখো এখানেও তো দুটো অক্ষকে কর্তৃত্ব করছে এই স্পর্শকটা। এখন আমার তো সব বিন্দু নিয়ে কাজ করা সম্ভব না, এই কারণে আমি একটা বিন্দু নিয়ে কাজ করবো, সেই একটা বিন্দুর নাম দিয়েছি আমি x1, y1। তুমি যদি নাম দাও তোমার নাম, কোনো সমস্যা নেই। বলো তো বুঝছো কিনা? আচ্ছা, তাহলে আমি দেখতে পাচ্ছি এখান থেকে আমার dy dx লাগবে, এটা লাগবে। তাহলে আমি এখন সেটা বের করার উদ্দেশ্যে যাব। তাহলে আমি এখন আবার বলছি এটা 1 নং। এরপর আমরা, এরপর আমাদের কাজ হচ্ছে dy dx এট পয়েন্ট x1, y1 বিন্দুতে এটা ক্যালকুলেট করা। ঠিক আছে? এটা এটা বের করা। তা আমি কি করব? প্রথমে আমি একটু চালাকি করব। কি দেওয়া আছে? কি দেওয়া আছে বলো তো? দেওয়া আছে √x প্লাস √y ইকুয়ালস টু √a। এখান থেকে আমি উভয় পক্ষে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন আগে করে দেব। √x, এখানেও √y, এখানে পাবো √a। আমরা জানি ddx, √x এর সূত্র আছে একটা, 1/2 √x। মনে মনে এই √y কে √x ধরো, তাহলে 1/2 √x ই আসবে। আসলে তো x ছিল না, ওটা ছিল y, তাহলে dy dx। এখানে কনস্ট্যান্ট কে করলে আসবে 0। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? যে 1/2 √y dy dx
এই পাশে চলে গেলে এটা মাইনাস দিয়ে লিখবো 1/2 রুট এক্স। আচ্ছা, এখান থেকে আমি কি লিখতে পারি, ডিওয়াই ডিএক্স সমান এইটাকে যদি ওই পাশে নিয়ে যাই 2 রুট ওয়াই, এখানে থাকবে হচ্ছে 2 রুট এক্স, একটা মাইনাস তো আছে সামনে, সেটা দিয়ে দিব। এবার 2 তে 2 তে কাটা দিয়ে দাও, তাহলে এখান থেকে পাই ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে রুট ওয়াই রুট এক্স। এখন আমার তো আসলে এই যে এটা স্পর্শকের ঢাল, সেই ঢাল কোন বিন্দুতে বলছে x1, y1 বিন্দুতে লাগবে, তাহলে x1, y1 বিন্দুতে স্পর্শকের ঢাল হবে কত? এটাকে আমরা এই যে কথাগুলো লিখলাম বাংলায়, এই কথাটাকে সম্পূর্ণভাবে আমি ম্যাথমেটিক্যালি লিখতে পারি জাস্ট এভাবে, যে dy dx এট পয়েন্ট, কোন পয়েন্টে বলে x1, y1 পয়েন্টে, সেটা কত হবে, জাস্ট x এর জায়গায় x1 হবে, y এর জায়গায় y1 হবে, তাহলে এখানে থাকবে একটা মাইনাস চিহ্ন আছে। ওকে, এখানে মাইনাস y1, এখানে x1, বলো তো বুঝছো কিনা? এবার এটা আমি 1 নঙ্গে বসিয়ে দেবো, এই যে 1 নঙ্গে বসিয়ে দেবো, বসিয়ে দাও। এবার 1 নং এ বসিয়ে পাই কি, পাই কি, y মাইনাস y1, এখানে আমি পাইলাম হচ্ছে ঢালটা পাইলাম y1 ওভার x1, আর এখানে x মাইনাস x1। এবার এটা থেকে আমরা সুন্দর করে একটু সাজায় লিখতে চাই, কারণ আমাদের উদ্দেশ্য কি এখন বলতো, x বাই a y বাই b ইকুয়ালস টু 1 এরকম রূপে নিয়ে যাওয়া, এটা আমাদের উদ্দেশ্য। তাইলে আমরা কত অংশ বের করে ফেলতে পারবো, কারণ এটাই তো স্পর্শকের সমীকরণ, তাই কিনা? এটাই তো স্পর্শকের সমীকরণ। তাহলে আমি এই আকারে নেওয়ার চেষ্টা করবো এখন। তাহলে সেই কারণে আমাদের মূল উদ্দেশ্য কি, x বাই a y বাই b ইকুয়ালস টু 1 আকারে লেখা। তাহলে আমি এই y1 কে এভাবে একটু নিচে নামাই দিতে চাই। তাহলে y মাইনাস y1, এই যে এটাকে এখানে নিয়ে আসলাম, এই পাশে থাকলো কি, তাহলে মাইনাস x মাইনাস x1 বাই রুট x1, এটা থাকলো। এবার দেখো এখান থেকে আমি কি লিখতে পারি, y বাই রুট y1 মাইনাস y1 বাই রুট y1, এখান থেকে আমি কি লিখতে পারি, মাইনাস x বাই x1 মাইনাস মাইনাস প্লাস x1 বাই এরকম। এখন আমি কি বলছি, আমার সব x এবং y যুক্ত টার্মগুলোকে বাম পাশে নিয়ে যাবো। তাহলে x এবং y যুক্ত টার্ম কোনটা কোনটা আছে দেখো, এটা আছে, এই যে এখানে x আছে আর এখানে y আছে, তাহলে এই টার্মগুলো আমরা বাম পাশে থাকবে। তাহলে x, এটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস প্লাস হয়ে যাবে, এখানে y, এটাই হবে। ওই পাশে চলে যাবে কি, কি চলে যাবে, ওই পাশে চলে যাবে। তাহলে কি কি থাকে, x, এখানে x1, এটা এই পাশে চলে যাবে, তো এখানে x1 সরি, এই যে এটা x1, এখানে y1 রুট y1। ওকে, এখন দেখো আমি চাইলে এটাকে কি লিখতে পারি, এই রুট, এই যে শুধু x1 কে লিখতে পারি না এরকম, যে x1 রুট x1 এরকম লিখতে পারি না? তো দেখো তুমি যদি পরে কাটাকাটি করে দাও উপরে নিচের সাথে, তাহলে শুধু এখানে থাকবে x1, আর এইটার ক্ষেত্রেও শুধু উপরে থাকবে রুট y1। বলো তো বুঝছো কিনা? এই যে এখানে কি করছি, y1 কে আমি এরকম লিখতে পারছি রুট y1, আর নিচে একটা রুট y1, তাহলে কাটাকাটি করে দিয়েছি, শুধু থাকে রুট y1। বলো তো বুঝছো কিনা? আচ্ছা, এবার এখান থেকে আমি কি পাচ্ছি, দেখো তো এখান থেকে আমি কি পাচ্ছি, কি ছিল, আরেকটা কথাও তুমি আমরা বলতে পারো যে এই ব্যাপারটাকে আমি এরকম লিখতে পারি, রুট এক্স রুট ওয়াই মাইনাস রুট এ ইকুয়ালস টু 0। বলো তো বুঝছো কিনা? এই ব্যাপারটা কিসের কিসের ফাংশন, বলে এক্স এবং ওয়াই এর ফাংশন, তাহলে আমি কি এরকম লিখতে পারি, এক্স এবং ওয়াই ইকুয়ালস টু 0। বলো তো বুঝছো কিনা? বুঝছো কিনা? না বুঝলে বলো। এরকম আকারে লিখতে পারি এফ অফ এক্স সমান হচ্ছে যে রুট এক্স রুট ওয়াই মাইনাস রুট এ ইকুয়ালস টু 0। তাহলে দেখো এখানে যদি কেউ x1 y1 বসায়, তখন তার ক্ষেত্রে কি পাবে, x1 রুট y1 রুট এ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, রুট x1 রুট y1 ইকুয়ালস টু রুট এ। তার মানে বুঝতে পেরেছো কথা? তার মানে এই যে ব্যাপারটা, এখানে আসো, তার মানে এই যে ব্যাপারটা আছে, এটাকে আমি কি লিখতে পারি, এই যে পরিবর্তে আমি লিখতে পারি রুট এ। বলো তো বুঝছো কিনা? তাহলে আমি দিন শেষে কি পেলাম, দিন শেষে কি পেলাম, এখান থেকে আমি দিন শেষে পেলাম, আমি এই আকার, আমার যেটা ইচ্ছা ছিল সেই আকারে পেয়ে গেলাম কি, এক্স স্কোয়ার রুট x1 y স্কোয়ার রুট y1, আর এখানে পাইলাম এ রুট এ। তাহলে আমাকে এখানে যদি 1 পাইতে হয় ডান সাইডে, তাহলে এটা দ্বারা ভাগ করে দিতে হবে। সেই কাজ করতে গেলাম, ভাগ করে যদি দেই রুট এ রুট x1, এখান থেকে y রুট এ রুট y1 ইকুয়ালস টু 1। আমি চাইলে এটাকে সুন্দর করে লিখতে পারি এরকম, a x1 y a y1। তাহলে কর্তৃত অংশ কোনটা কোনটা, x অক্ষের দিকে কর্তৃত অংশ হচ্ছে এটা, y অক্ষের দিকে কর্তৃত অংশ এটা। তাহলে এদেরকে যোগ করতে চাই, যোগ করো আবার, ঠিক আছে? সেখান থেকে আমি রুট এ কমন নিতে পারি, থাকে কি, রুটে কমন নিয়ে থাকে কি, রুট x1 প্লাস রুট y1। দেখো তাহলে আমি এটা সমান রুটে, এটা সমান দেখে আসছি রুটে, দেখো যোগ করার শেষে কি পাইলাম, রুটে রুটে কি হবে, গুণ করলে এ হবে। তাহলে এটা একটা কনস্ট্যান্ট কিনা, বলো তো বুঝছো কিনা? তাহলে দেখো আমাদের হয়ে গেছে, বুঝাইতে পারছি?
ওকে, তাহলে এটা কিন্তু একটু ভালোভাবে লিখতে হবে সুন্দর করে। আমি কিন্তু শুধু বুঝানোর জন্য বুঝালাম। এভাবেই লিখতে হবে। তোমরা সুন্দর করে লিখবা এখানে যে এর পরের লাইনটা এখানে যে x এর দিকে, x অক্ষের দিকে মানে ব্যাপারটা কর্তিত অংশ, কর্তিত অংশ হচ্ছে √a(x1) এবং y এর দিকে কর্তিত অংশ √a(y1). এবার এদেরকে যোগ করবা। এই কর্তিত অংশের যোগটা নিয়ে পাই এভাবে সুন্দর করে লিখবা, তাহলে অ্যান্সার হয়ে গেছে কনস্ট্যান্ট। তাহলে এটাই আমার 9.86, 9.9 আমরা পরবর্তীতে শুরু করব।